জুলাই আন্দোলনের সময়টিতে এবং মধ্য জুলাই থেকে শুরু করে অগাস্টের 5 তারিখ পর্যন্ত বাংলাদেশে মানবতা বিরোধী যেসব অপরাধ সংগঠিত হয়েছে, খুন, বিশেষভাবে খুন, গুম, নির্বিচার গুলি মানুষের উপর, আর সেগুলোতে হাসিনার সরাসরি সংশ্লিষ্টতা কতটুকু ছিল এবং হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ভূমিকা পালন করেছে, এইসব নিয়ে অতি সাম্প্রতিক সময়ে প্রকাশিত এবং বিবিসি ভেরিফাইড হাসিনার সেই অডিও টেপ, এইটি আলোচনার বিষয়বস্তু হয়েছে সর্বমহলে, সব জায়গায়। তো এই নিয়ে এবং জুলাই আন্দোলনের পুরো সময়টি এবং জুলাই আন্দোলন তৈরি হয়েছিল যেসব এলিমেন্টসের উপর ভিত্তি করে, একটু পেছনে গিয়ে, যেমন নিরাপদ সড়ক আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, এইসব বিষয় কাভার করে চমৎকার একটি কলাম লিখেছেন আজ প্রথম আলোতে আমার প্রিয় লেখক জনাব মহিউদ্দিন আহমদ, লেখক এবং গবেষক। তা আমি ইতিপূর্বে আপনাদের সঙ্গে তার বিভিন্ন লেখা শেয়ার করেছি। আজও তার এই কলামটি পড়া শুরু করেছিলাম, ছাড়তে পারিনি, শেষ করেই আমাকে উঠতে হয়েছে। তো আমি ভেবেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভূমিকা নেব না, আমি তার কলামটি আপনাদের পড়ে শোনাবো। আমি প্রমিস করছি আপনাদের ভালো লাগবে। শোকপাঠ্য তার এই কলাম, আর অডিও বুক মনে করে বা অডিও লেসন মনে করে জাস্ট কষ্ট করে একটু শুনতে হবে। তা আমি পড়া শুরু করে দিলাম। হেডলাইন ছিল জুলাই হত্যাকাণ্ড এবং বিবিসির তথ্যচিত্র। মহিউদ্দিন আহমদ। শেখ হাসিনা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবের মেয়ে। মুজিব দেশ শাসন করেছেন 3.5 বছর। এদেশে কর্তৃত্ববাদী শাসনের পত্তন হয় তার হাতে। তার জনপ্রিয়তা যখন তলানিতে, তখন তিনি খুন হন মিলিটারির হাতে। হাসিনার হাতে দেশ ছিল 20.5 বছর। অনেক বিষয়ে তিনি তার বাবাকে অনুসরণ করেছেন, আবার অনেক ক্ষেত্রে তাকে ছাড়িয়ে গেছেন। কর্তৃত্ববাদী শাসনকে তিনি চূড়ান্তে নিয়ে গিয়েছিলেন। একসময় তারও পতন হয়, তিনি প্রাণ নিয়ে পালান, সেই সঙ্গে দ্বিতীয়বারের মতো খুন করে যান তার বাবাকে। এটি একটি উদাহরণ হয়ে থাকবে। হাসিনার অনুগতরা নানান ইহজাগতিক প্রাপ্তির জন্য তাকে রীতিমতো পুজো করতেন। কেউ তাকে দেশরত্ন, আবার কেউ তাকে গণতন্ত্রের মানুষকন্যা বলতেন। কেউ তাকে ভাষাকন্যা, আবার কেউ তাকে মানবতার মা উপাধি দিয়েছিলেন। তিনি তার আশ্রিত বুদ্ধিজীবীদের দিয়ে স্বাধীনতার বয়ান নতুন করে লিখছিলেন। হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে ছোট বড় কয়েকটি রাজনৈতিক দল। হাসিনার লোকেরা তাদের অনেককেই হেনস্থা করেছে, পিটিয়েছে, জেলে পুড়েছে, গুম করেছে, মেরে ফেলেছে। হাসিনা জীবৎকালে প্রধানমন্ত্রী থাকবেন না, কিংবা খালেদা জিয়া তার জীবদ্দশায় মুক্ত জীবন যাপন করতে পারবেন, একসময় তো অবিশ্বাস্য মনে হতো। সেটাই ঘটে গেল 24 আগস্ট। হাসিনার আমলে রাজনৈতিক দলগুলো আন্দোলন করলেও নানা কারণে তাতে জনসম্পৃক্তি ঘটেনি। আন্দোলনগুলো ছিল মূলত দলীয় কর্মী নির্ভর। আসলে মানুষ সনাতন ধারার রাজনীতির প্রতি আগ্রহ হারিয়েছিল, বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল। এর মধ্যে আমরা কয়েকটি আন্দোলন দেখলাম যেখানে সাধারণ নাগরিকদের একাত্ম হতে দেখা গেছে। এগুলো সরকার বদলের আন্দোলন ছিল না, কোনো রাজনৈতিক দলের ব্যানারেও হয়নি, যদিও সেগুলো অনেক রাজনৈতিক দলের সহানুভূতি ও সমর্থন পেয়েছিল এবং তাদের অনেক কর্মী সেসব আন্দোলনে জড়িয়েছিলেন। উদাহরণ হিসেবে আমরা নিরাপদ সড়ক আন্দোলনের কথা বলতে পারি। এই আন্দোলনের সাধারণ নাগরিকদের আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল। শেষের দিকে আন্দোলনকারীদের উপর চড়াও হয়েছিল সরকারি দলের গুন্ডারা। হেলমেটধারী এসব লোকের ছবি ও খবর দেখেছি সংবাদ মাধ্যমে। এবার কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে আসা যাক। এটি হয়েছে 3 দফায়। প্রথম দুবার এটি সাধারণ ছাত্রদের মধ্যে সারা জাগালেও বেশি দূর যেতে পারেনি। দুবারই হোঁচট খেয়েছে। ক্যাম্পাসে তাদের উপর চড়াও হয়েছিল সরকারি ছাত্রলীগের ছেলেমেয়েরা। আন্দোলন দমনে হাসিনার মডেলটা ছিল এরকম: ছাত্ররা আন্দোলন করবে, সরকারি ছাত্র সংগঠনের লোকেরা তাদের উপর হামলা করবে, পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেবে। তাতেও কাজ না হলে টাকা পয়সা দিয়ে, গোয়েন্দা লাগিয়ে, পোষা সাংবাদিকদের ভুয়া রিপোর্ট প্রচার করিয়ে আন্দোলনকারীদের মধ্যে বিভক্তি তৈরি করবে। একসময় আন্দোলন থেমে যাবে। কিন্তু তৃতীয় দফায় এসে কোটা আন্দোলনটি এভাবে দমানো যায়নি। বলা চলে সরকারের অতি চালাকির কারণেই আন্দোলনের সূত্রপাত।
দ্বিতীয় দফা কোটা আন্দোলনের পর সরকার প্রজ্ঞাপন জারি করে চাকরির ক্ষেত্রে সব ধরনের কোটা বন্ধ করে দিয়েছিল, যদিও আন্দোলনকারী ছাত্ররা সেটি চায়নি। তারা চেয়েছিল কোটা সংস্কার করে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে। হাসিনা একটা স্টান্টবাজি করে পুরো কোটা ব্যবস্থায় তুলে দেন। এখানে থামলেও ভালো হতো, কিন্তু হাসিনার মাথায় সবসময় দুষ্ট বুদ্ধি কিলবিল করে। তিনি বিরোধীদের দৌড়ের উপর রেখেছেন। যেখানে কোনো সমস্যা ছিল না সেখানে একটা ইস্যু তৈরি করে বিরোধীদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। মুখের ভাষা ছিল অসংযত, অমার্জিত, দুর্বিনীত। তার লাগামহীন কথার কি প্রতিক্রিয়া হতে পারে এটা বোঝার মতো রুচি, শিক্ষা কিংবা আগ্রহ তার ছিল না। ভয়ে তাকে কেউ পরামর্শ দিতে পারতেন না। বেছে বেছে মোসাহেবদের উপদেষ্টা বানাতেন তিনি। তারা ছিল হুকুমের চাকর। কোটা পুনরুদ্ধারের জন্য আদালতে রিট হলো। এটা সেই পুরনো কৌশল। হাসিনা নিজে না করে আদালতের ঘাড়ে বন্দুক রেখে তার নোংরা খেলাটা খেলতে চেয়েছেন। একই খেলা খেলে তিনি আদালত থেকে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত সংবিধানের ধারাটি অবৈধ ঘোষণা করিয়ে নিজের মনোবাঞ্ছা পূরণ করিয়েছিলেন। তিনি জানতেন এই ধারা বাতিল হলে আজীবন ক্ষমতায় থাকতে পারবেন। বিচারালয়ের সেবা দাসের অভাব ছিল না, কিন্তু তাতে কাজ হয়নি। ছাত্র সমাজ আর চাকরি প্রত্যাশীরা ফুঁসে উঠল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ ছড়িয়ে পড়ল চারদিকে। এটি দমাতে আবারও সেই পুরনো কৌশল। প্রথমে ভাড়াটে হেলমেট বাহিনী দিয়ে আন্দোলনকারী ছাত্রদের পেটানো, ছাত্রাবাস থেকে বের করে দেওয়া, রাস্তায় তাদের উপর সশস্ত্র হামলা চলল। প্রথমবারের মতো দেখা গেল সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, এমনকি স্কুল কলেজের ছেলেমেয়েরা পর্যন্ত আন্দোলনে একাত্ম হয়ে গেল। আন্দোলন চলে এলো ক্যাম্পাসের বাইরে। এবার মাঠে নামলো পুলিশ, র্যাব, বিজিবি। হেলমেট বাহিনী আন্দোলনকারীদের পেটায়, আইন প্রয়োগকারী বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে হামলাকারীদের সুরক্ষা দেয়। তারপর তারাও যুদ্ধ ঘোষণা করে হামলাকারীদের উপর, আন্দোলনকারীদের উপর। কিন্তু শেষ রক্ষা হয়নি। জনসম্পৃক্তি বেড়ে যাওয়া এক পর্যায়ে এটি প্রচণ্ড গণবিদ্রোহের রূপ নেয়। হাসিনা সরকারের পতন হয়। দেশ ও দলের প্রতি হাসিনার কোনো দায়বদ্ধতা ছিল না। দলের মধ্যেই তিনি তৈরি করেছিলেন আত্মীয় লীগ। তার ভাবনা ছিল শুধু পরিবার ও ঘনিষ্ঠ জ্ঞাতিগোষ্ঠী নিয়ে। তাদেরকে নিরাপদে সরিয়ে সবশেষে তিনি চম্পট দেন। এমন স্বার্থপর অমর্যাদকর প্রস্থান এদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি। আন্দোলন দমনের সরকারি দলের গুন্ডা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর নির্মমতার সব মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। নানা রকম বিধিনিষেধের কারণে অনেক খবরই মূলধারার গণমাধ্যমে প্রকাশ পেত না। নির্ভর করতে হতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর উপর। হাসিনা সেখানেও থাবা বসান। টেলিযোগাযোগ ও ইন্টারনেট বন্ধ করে দিয়ে তিনি সারা দেশকে কয়েদখানা বানিয়ে ফেলেন। কারফিউ দিয়েও রাস্তায় বিক্ষুব্ধ ছাত্র জনতার স্রোত আটকানো যায়নি। এটা ছিল আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার উপর রাষ্ট্রের ভয়াবহতম যুদ্ধ, যা আমাদেরকে ৭১-এর কথা স্মরণ করিয়ে দেয়। সম্প্রতি বিবিসি প্রচারিত একটি তথ্যচিত্রে ২৪শে জুলাই আন্দোলনের যে ছবি তুলে ধরা হয়েছে তাতে সরকারি বাহিনীগুলোর নৃশংসতার কিছুটা পরিচয় মেলে। ফাঁস হওয়া কল রেকর্ড থেকে জানা যায় স্বয়ং হাসিনা আন্দোলন দমাতে পুলিশকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। এটা অবশ্যই জানাই ছিল সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া আন্দোলনকারীদের উপর এই ধরনের বর্বরচিত হামলা হতে পারে না। হাসিনার ফাঁস হওয়া নির্দেশ তার একটি প্রামাণ্য দলিল হয়ে থাকবে। ইতোমধ্যে দেশে ও বিদেশে ঘাপটি মেরে থাকা হাসিনার কিছু আত্মীয় ও পোষ্য বলতে শুরু করেছে এআই দিয়ে এসব বানানো হয়েছে। বিবিসি তো ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের সংস্থা, পুরো আন্দোলনটা ছিল আমেরিকার ষড়যন্ত্র ইত্যাদি। তার গুণধর পুত্র মায়ের কণ্ঠস্বর শনাক্ত করে বলেছেন এটা নাকি ২০১৬ সালের ফোন কল। হাসিনার কৃতদাসেরা এটি প্রচার করে বেড়াচ্ছে। একটা কথা মনে পড়ে গেল, ২০১৮ সালের নির্বাচনের রাতের ভোট নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। কোনো পোষ্য সাংবাদিক এমনও বলেছেন এটা মিথ্যা প্রচারণা, আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে, কোনো ছবি বা ভিডিও ফুটেজ আছে ইত্যাদি। সম্প্রতি গ্রেপ্তার হওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা আদালতে দেওয়া জবানবন্দিতে স্বীকার করেছেন রাতেই ভোট হয়েছিল। বিবিসি যথেষ্ট পেশাদারিত্ব নিয়ে তথ্যচিত্রটি বানিয়েছে। বিশেষ করে যাত্রাবাড়িতে ঘুরে যাওয়া পুলিশি নৃশংসতার যে ছবি আমরা দেখলাম তার শিউরে ওঠার মতো। অনুসন্ধান করে বাড্ডা, মোহাম্মদপুর, উত্তরা ও অন্যান্য জায়গার ঘটনাগুলো এভাবে তুলে আনা যায়। এ তো গেল শুধু ঢাকা শহরের কথা।
দেশের অন্যান্য জায়গায় এমন হামলা হয়েছে অনেক। জাহাঙ্গীরনগর কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরকারি দলের গুন্ডারা হামলা চালিয়ে নরক বানিয়ে ফেলেছিল। অনেকেই অনেক জায়গায় ঘটে যাওয়া এসব ঘটনার ভিডিও করে রেখেছেন। সবার হাতে এখন মুঠোফোন, কোনো কিছুই দীর্ঘদিনের জন্য লুকিয়ে রাখা যাবে না। ধন্যবাদ দর্শক, আমার নিজের খুব ভালো লেগেছিল। এগুলো নিয়েই কথা বলি সারাক্ষণ প্রতিদিন, বাট আমার কাছে খুবই শোকপাঠ্য মনে হয়েছে তার এই কলাম। তিনি সহজ ভাষায় লিখেন, সো যা বোঝাতে চান মেসেজ কিন্তু পাস হয়ে যায় এবং আমরা বুঝতে পারি। তার লেখার সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটি, তার লেখাগুলো বরাবরই থাকে ওয়েল রিসার্চড এবং চমৎকারভাবে তিনি পরিবেশন করেন, তথ্য পর্যাপ্ত পরিমাণে থাকে, ভালো লাগে লেখাগুলো এবং আমাদের ইনসাইটফুল করে। সো তাই মাঝে মাঝে আমি আপনাদের এরকম বিরক্ত করি। নিজের যখন কিছু বলতে ইচ্ছে করে না, আমি আমার প্রিয় লেখক আরও কেউ কেউ আছেন, তাদের লেখা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ভালো লেগেছে কিনা লেখাটি, আপনি ইনসাইটফুল মনে করেন কিনা, আপনার চিন্তাকে নাড়া দিতে পারে কিনা এরকম বক্তব্য কমেন্টসে জানাতে ভুল করবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, কথা হবে আবার।